বেগম জিয়ার মৃত্যুর পর আমরা দেখলাম যে ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসলেন, তারেক রহমানের সাথে বৈঠক করলেন এবং ফিরে গিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলছেন, মানে বাংলাদেশ সফর নিয়ে তিনি বলছেন যে সামনে নির্বাচন, বাংলাদেশে আসন্ন নির্বাচন নিয়ে তিনি শুভকামনা জানাচ্ছেন এবং নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে সুপ্রতিবেশী সুলভ আচরণ সেটির বিস্তার ঘটবে এই অঞ্চলে, এরকম একটা বার্তা তিনি দিচ্ছেন। মানে এর আগে যখন বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলতো ভারত, তখন সবসময় ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলতো। এবারে আসলে নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে দিল ভারত। মানে ভারত কি এই বাস্তবতা বুঝতে পারছে বা মেনে নিচ্ছে যে এখন ইনক্লুসিভ নির্বাচন বা আওয়ামী লীগ সহ নির্বাচনটা হবে না, নাকি মানে আসলে কেন এমন বার্তা বলে মনে হয়? হুম, প্রথমে খুব কঠিন প্রশ্ন। হ্যাঁ, ভারত বুঝতে পারছে যে আমাদেরকে নিয়ে নির্বাচন হবে না, এবং ভারত এটাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই সফল না, কিন্তু তার ব্যর্থতার কারণে বা রাজনৈতিক আমাদের সফলতার কারণে যেই সংকটের জায়গায় আমাদের ঘুরে দাঁড়ানোর কথা সেটা পূর্ণাঙ্গ রূপে এখনো হয় নাই। সুতরাং বহির্বিশ্বের অনেক বন্ধু, অনেক শুভাকাঙ্ক্ষী চাইতেই পারে অনেক কিছু, কিন্তু তাতে যে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা হবে এটা মনে হয় না। ভারত আসলে ঠিক কখন এবং বুঝলো? মানে এতদিন তো শুনে এসেছে যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, যদিও না, 24 এটা নির্বাচনের এটা আগে এটা আসলে কখনো যেটা, হওয়ার কথা হতো না। হুম। যে হ্যাঁ, এটা আসলে চরম একটা নৈরাশ্যের ব্যাপার এই কারণে যে আমি একেবারেই 5ই আগস্টের পর থেকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনি খেয়াল করবেন আমি খুব বেশি অনুষ্ঠানে যাই না, আপনার অনুষ্ঠানে আসি এবং মাঝে মাঝে আরেকজনের অনুষ্ঠানে যাই। এটার কারণটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলি কথাগুলোর ধারাবাহিকতা যাতে থাকে, মানে 10 হোস্টের 10 অনুষ্ঠানে 10 রকম কথা গেলে মানুষ রিলেট করতে পারে না। আমি প্রথম দিন থেকে যা বলছি এখন পর্যন্ত তাই বলছি। এটা একটা মারাত্মক নৈরাশ্যের জায়গা তৈরি করেছে। সেটা হচ্ছে 5ই আগস্টের আগে যা হয়েছে তা তো হয়েই গেছে, আমরা তো নাই। কিন্তু 5ই আগস্টের পরে যেটাকে ইংরেজিতে বলা হয় এভলিউশন, পলিটিক্যাল এভলিউশন, অর্থাৎ রাজনৈতিক বিবর্তন, এটার সাথে আমরা এখনো সংযোগ স্থাপন করতে পারি নাই। এবং ভারত বাংলাদেশের বন্ধু, অবশ্যই ভারতের সাথে আওয়ামী লীগের একটা সুনিবিড় সম্পর্ক আছে এবং ভারতের সাথে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা সুনিবিড় সম্পর্ক আছে, কিন্তু দিনের শেষে বাস্তবতা হচ্ছে ভারত তো নিজেরটা বুঝবে। এবং যেটা হয়েছে যে বিশেষত হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে যেই জানাজাটি হলো, সেই জানাজার মধ্যে দিয়ে একটা জিনিস প্রকাশিত হলো যে তার কথাগুলো রেজোনেট করেছিল। অর্থাৎ একেবারে টিপিক্যাল রাজনীতিবিদ বলতে আপনি আমি যা বুঝি, যে পাঞ্জাবি পায়জামা পরে গ্রামে গঞ্জে ঘুরছে, হাত মেলাচ্ছে, ঘরে ঘরে যাচ্ছে, 2021 শতাব্দীতে সেটা নট নেসেসারিলি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দ্য রিজন বিং যে নতুন প্রজন্ম বলুন অথবা প্রৌঢ় বলুন বা বৃদ্ধ বলুন, প্রত্যেকের হাতে তো একটা হাতিয়ার রয়ে গেছে যেটার নাম মোবাইল ফোন। অ্যান্ড যখন কোনো ব্যক্তি কোনো মতবাদ, কোনো দর্শন, কোনো আদর্শের কথা বলছে, সেটা যদি কোনোভাবে কোনো মানুষের মনোগ্রাহী হয় তাহলে এটা ছড়িয়ে যেতে খুব বেশি সময় লাগে না। এবং অনেস্টলি স্পিকিং, আমি হাদির রাজনৈতিক যে দিক দর্শন সেটার সাথে একমত নই সর্বক্ষেত্রে, কিন্তু সে যখন বলে আমি ইনসাফ চাই সমাজে, সেটার সাথে আবার আমি একমত। কারণ আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি বা জাতীয় পার্টি করি অথবা ইনকিলাব মঞ্চ করেন, প্রত্যেকের কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ইনসাফ বা সুবিচারই চাওয়ার কথা। সুতরাং সেখানে কোনো মত পার্থক্য থাকার কোনো সুযোগ নাই। এবং দেখা গেল যে ওই জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ হওয়ার পরে আমাকে কিন্তু ভারত থেকে কয়েকজন সাংবাদিক ফোন করে জিজ্ঞেস করেছেন যে আপনার এটা সম্বন্ধে মতামত কি, হোয়াট ইজ ইউর রিডিং। আমি তাকে বলছি এটা হচ্ছে সহজ সরল সমীকরণ। এর ফলাফল হচ্ছে যে এই মানুষগুলো ভারত বিরোধী যে সেন্টিমেন্ট তাকে প্রতিনিধিত্ব করে।
অর্থাৎ বাংলাদেশের 18 কোটি মানুষ তার ওই জানাজায় যায় নাই। আপনার 14 লক্ষ বা 15 লক্ষ বলা হচ্ছে গিয়েছে, তো 14 লক্ষ 15 লক্ষ বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসেছে, এবং এরা হাদির যে সেন্টিমেন্টটা, যেটা পুঁজি করে সে রাজনীতি করতো, অর্থাৎ ভারত বিরোধী যে একটা সেন্টিমেন্ট সে লালন করত, সেটার তারা ধারক বাহক, সেটার তারা প্রতিনিধিত্ব করে। সো এটা ভারতের যারা নেতা, তারা অনেক বেশি প্রজ্ঞাবান, তারা একেবারেই একটা সলিড, একেবারে প্রুভেন একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আসে, দে হ্যাভ এ ট্র্যাক রেকর্ড, যার জন্য তারা এটাকে অবজ্ঞা করতে পারছেন, অবজ্ঞা করছেন না, এটাকে তারা আমলে নিচ্ছেন। হ্যাঁ, আমরা কতটুকু নিতে পারছি আমার আচ্ছা, আসলে আপনাদের প্রসঙ্গটা তাহলে আসি। তার মানে কি এরকম যে ভারত আসলে হাদি হত্যাকাণ্ডের পর সেই জানাজার না প্রেক্ষাপটে তারপরেই একরকম না অনুধাবন হলো যে তারপরে না, ইনক্লুসিভ নির্বাচন না তারা বা আপনারা বাদ? না, এটা তো একটা, শুনেন, জানাজাটা একটা ডেমোক্রেটিক টুলে রূপান্তরিত হয়েছে। এটা আমি এর আগেও একদিন একটা অনুষ্ঠানে বলেছি। জানাজা হওয়ার কথা আপনার পরকালের পরপারের একটা উসিলা, যেখানে মানুষ আপনার জন্য ক্ষমা চাবে, আপনার জন্য দোয়া করবে, আপনার ঋণ থাকলে সেই ঋণের ভার আপনার সন্তান নিবে, সেটা যেমন সত্য, ঠিক একইভাবে যে কোনো একজন পাবলিক ফিগার, মানে একজন পলিটিক্যাল সোল বা একজন পলিটিক্যাল মানুষের জন্য এটা একটা ডেমোক্রেটিক টুলও। অর্থাৎ আমি আওয়ামী লীগকে সমর্থন করেই, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করেই বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ ছাড়াও তো আরো দল সমাজে থাকবে বা আছে। যখন কোন দলের নেতা, আমি এখন হাদি থেকে চলে আসব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জায়গায়, যে আমরা 15 বছর যেটা করেছি ধরেন, হ্যাঁ, আহ, আপনি সেদিন আমাদের দলের একজন শীর্ষ শীর্ষ নেতা বলবো না, কেন্দ্রীয় নেতা, তার ইন্টারভিউ নিচ্ছিলেন, সে বলছিল সবকিছু নাকি আইনসম্মত ভাবে হয়েছে। হ্যাঁ, আইনের পরেও তো কথা থেকে যায়, আইনসম্মত ভাবে বেগম খালেদা জিয়ার সাথে আপনি যাই করেছেন, যখন 1.5 কোটি 2 কোটি লোক জানাজায় উপস্থিত হয়, তার মানে হচ্ছে আপনার ওই আইনসম্মত কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। এখন আপনি যদি নিজে একটা গণতান্ত্রিক দল হন, আপনি যদি জনগণের দল হন, তাহলে তো জনগণের পছন্দ বা অপছন্দটাকেও তো আপনাকে গায়ে লাগাতে হবে। এর মানে এই না যে সবসময় আপনাকে আইন ভাঙতে হবে, বাট আমি বলতে চাচ্ছি যে কতটা আসলে আমরা কি অর্জন করলাম। এবং আমার ধারণা ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জয়শঙ্কর সাহেব খুবই প্রজ্ঞাবান একজন ব্যক্তি, উনি কিন্তু টিপিক্যাল পলিটিশিয়ান না, হিজ এ ব্যুরোক্রেট। মানে আপনার পররাষ্ট্র বিষয়ক আমলা ছিলেন, শীর্ষ আমলা ছিলেন। হ্যাঁ, রাজনৈতিক একটা তো জায়গা আছে, আর প্লাস ভারতের যারা রাজনীতি করেন তাদেরকে আমাদের ভালো না লাগলো এটা বাস্তব যে তারা টাইম টেস্টেড, হ্যাঁ, সময়ে তারা পরীক্ষিত, যেই তাহলে কি দলেরই হোক। এরকম, মানে আপনার কথার মধ্যে অনেকগুলো এখন বিষয় আবার চলে আসছে যেগুলো আমাকে পরে হয়তো জি, প্রশ্ন করতে হবে, সাথে সাথে করতে পারলে ভালো হতো, কিন্তু হয়তো করবো যে তাহলে কি এরকম যে ভারত আসলে এখন একরকম মানে পল্টি দিচ্ছে, বা যদি একটু ভালোভাবে বলি, বা অবস্থা বুঝে তাদের অবস্থান বদলাচ্ছে, বিষয়টা কি এরকম? ধরুন যদি এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন, প্রধানমন্ত্রী হিসেবে থাকতেন, আপনারা সরকারে থাকতেন, তাহলে কি এইরকম ভাবে জয়শঙ্কর আসতেন, বা মানে হতো কি এরকমটা? মনে হয় না এভাবে আসতেন, বা তার থেকেও বড় কথা, পোল্টি দেওয়া শব্দটা ব্যবহার করতে চাই না। ভারত তো একটা পরাশক্তি এবং আমাদের পরম মিত্র দেশ। আমি এভাবে বলতে চাই যে তারা বাস্তবতার সম্মুখীন হচ্ছে যে হ্যাঁ, আওয়ামী লীগ যেমন সত্য, বিএনপিও তেমন সত্য। তারা কি ধরেই আমি নিয়েছে এটাকে খুব পরবর্তী সভ্যভাবে বলতে প্রধানমন্ত্রী চাই। তারেক রহমান, মানে তার সাথে আমার দেখা আমার করা? হুম, হ্যাঁ, আমার মনে হয় তাই। এই স্পেকুলেশনটা খুব জোরদার, জোরদার একটা স্পেকুলেশন আছে। এবং আমিও যখন আহ, নির্মোহভাবে বিশ্লেষণ করি, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে নাই পারে, যদি যেমন ধরেন আমরা বলছি না যে 2024 সালে 7ই জানুয়ারি নির্বাচন ছিল আওয়ামী লীগের জন্য আমিডামি নির্বাচন, তো এখন আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাদ দিয়ে যখন আপনি একটা নির্বাচন করছেন, ওইটাও তো আরেক ধরনের আমিডামি নির্বাচন। সেটা হচ্ছে খুব উন্নত মানের নির্বাচন, তা কিন্তু না। তো সেই নির্বাচনে তার এক্সিয়া সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা স্পেকুলেট করা যায়, খুব ক্যালকুলেটেড অ্যানালিসিস করে কিন্তু একটা জনাব রাশেদ রহমান, স্পেকুলেশন করা একটু যায়। পার্থক্য আছে কিনা? মানে নিশ্চয়ই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের একটা সমালোচনা তো প্রচন্ড রকমের থাকতেই পারে, কিন্তু 24-এ যে আমিডামি নির্বাচন, সেখানে আসলে বিরোধী কোনো দলই ছিল না। জাতীয় পার্টি মোটামুটি আওয়ামী লীগের মতো করেই নির্বাচন করতো, তাদের কথা মতো না শুনেন, নির্বাচন করতো, কিন্তু এখন কিন্তু জামাতকে একটা শক্তিশালী অবস্থানে দেখা যাচ্ছে, শক্ত বিরোধিতা শুনেন, দেখা যাচ্ছে। না, আমার মনে হয় না, একটু ডিফারেন্ট ব্যাপারটা। আমি আপনাকে প্রথম কথা বলি। প্রথম কথা, এই নির্বাচন থেকে আওয়ামী লীগের বিরাট বড় শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। আপনি জাতীয় পার্টির মতো একটা পলিটিক্যালি ডিবেটের মানে ভিতরে থাকা একদম বিতর্কিত একটা সত্তাকে
যেভাবে ব্যবহার করেছেন এবং তারা যেভাবে সুযোগ সুবিধা নিয়েছে, হ্যাঁ, আজকে দেখেন সেই জাতীয় পার্টি আওয়ামী লীগের 15 বছর মধু খেয়েছে, সবভাবে খেয়েছে, আজকে তারা ওই নির্বাচনে অংশগ্রহণ করছে। একবারও কি তারা বলছে যে আমি আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে যাব না? তার মানে এখান থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। তা বলছে না, এক, তবে আওয়ামী লীগকে নির্বাচনে আচ্ছা, অংশগ্রহণ করতে দেওয়া উচিত, তারা এটা বলছে। না সেটা তো একটু বলতেই হবে, তাছাড়া তার মূল্য থাকে না। কিন্তু তখনই বুঝতাম বাপের বেটা, হ্যাঁ, যদি যার ক্যাবিনেটে মন্ত্রী ছিলেন, আপনার দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব মন্ত্রী পদমর্যাদায় বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন, আপনি জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আপনি নিজে পূর্ণ টার্ম ফুল মিনিস্টার ছিলেন, আপনার দলের আরো অনেকে মন্ত্রী ছিলেন, আপনার দলের প্রত্যেক মহাসচিব আজ অবধি প্রত্যেকে আওয়ামী লীগের সময় কোনো না কোনো ভাবে এমপি হয়েছেন। কিভাবে হয়েছেন সেই জায়গায় যেতে চাই না, সেটা বাদ দিলাম, বাট হয়েছেন তো, বেনিফিশিয়ারি সাম অর দি আদার। তো সেই জায়গায় আপনার অবস্থানটা কি থাকা উচিত ছিল, যে ওকে, আওয়ামী লীগের যদি কোনো লোকের প্রতি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তার কোনো ব্যক্তির প্রতি সুনির্দিষ্ট কোনো অভিযোগ যদি প্রমাণিত হয়ে যেয়ে থাকে, তারা নির্বাচন করবেন না। কিন্তু আওয়ামী লীগের মতো জনমানুষের একটা দল, বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, সেই দল নির্বাচন করে না, আর আপনি 15 বছর তার সাথে ছায়ার মতো চললেন, আজকে আপনি তার জন্য একটা প্রতিবাদ করতে পারেন না। খুবই নির্লিপ্ত চিত্তে বলছেন আওয়ামী লীগ নির্বাচন করলে ভালো হয় বা আওয়ামী লীগের নির্বাচন করা উচিত। এটা আর যাই হোক, আপনি আমাকে যাই বলেন, একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে আই ডোন্ট একসেপ্ট দিস এট অল। এবং আমরা তো যথেষ্ট গভীরের মানুষ, অনেক খবর আমরা রাখি। জাতীয় পার্টি মন্ত্রী থাকুক বা না থাকুক, কি কি সুবিধা নিয়েছে, কোথা থেকে কি পেয়েছে, এভরিথিং ইনশাল্লাহ আই নো। আমি এগুলো এখন সামনে আনতে চাই না। আমি শুধু চাই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, লক্ষ কোটি নেতাকর্মী, তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুক। আর খোদার ফজলে আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা মনে করেছিলেন যে জাতীয় পার্টিকে দিয়ে আদৌ কোনো পারপাস সার্ভ হবে, তারাও একটু শিক্ষা গ্রহণ করুক যে এই জাতীয় পার্টি হচ্ছে একটা ফুটবলের মতো গোল জিনিস, ওরে আপনি যেদিকে লাথি মারবেন সেই দিকে চলবে, তার নিজের কোনো চরিত্রের ব্যাপার নাই। সেটা শেখ হাসিনার একটা ফোনালাপ, মানে লিক হওয়া ফোনালাপে শুনছিলাম যে না, ওই জাতীয় ওই পার্টি, ফোনালাপ অন্য জাতীয় জিনিস। পার্টি ডেড ওই ইস্যু। ওই- ওই মানে ফোনাল জাতীয় ওই পার্টি কিন্তু ফোনালাপ দেখেছি কখনো বিএনপির সাথেও জোট করেছে, কখনো আওয়ামী লীগের না, সাথে। যাই হোক, জাতীয় ওই পার্টিকে ওই আলোচনায় না আনি। শুনেন, আমি আমি বলি, একটু আওয়ামী লীগের অবস্থান আপনি, নিয়েও জানতে না চাই। একটু আপা একটু, আপনি যে ফোনালাপের কথা বলছেন সেখানে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে জাতীয় পার্টির কোনো সাংগঠনিক ভিত্তি নাই, এই ব্যাপারটাই তার কথা ইঙ্গিত বহন করে। কিন্তু জাতীয় পার্টি যে এইভাবে, ওই যে শব্দটা ব্যবহার করলেন পোল্টি, এখন পোল্টি শব্দটা ব্যবহার করবেন, এভাবে যে পোল্টি দিতে পারে, এটা তো আর শেখ হাসিনা বুঝতে পারেন নাই। বুঝতে পারবেন না? কেন বুঝতে পারবেন না? উনি তো মানে না, জাতীয় পার্টি এখন তো বুঝতে, বিএনপির শুনেন, সাথেও গেছে, জাতীয় না না, পার্টি জোট শুনেন, করেছে। জি, এখন বুঝতে পারছেন, আচ্ছা তখন বুঝতে পারেন নাই। আচ্ছা আচ্ছা। এবার এই পোলটিটাকে আওয়ামী লীগও দিল কিনা, মানে যখন দেখছি যে বেগম জিয়ার মৃত্যুর পরে যে শোক বার্তা শেখ হাসিনা, আওয়ামী লীগ সভানেত্রী এবং তার পুত্র সজীব অজয় জয়ের কাছ থেকেও আসছে, এবং মানে তখন আসলে সামনে ওই বিষয়গুলো সব এখন ভাইরালও করা হচ্ছে, মানে সব বক্তব্যগুলোকে একসাথে করে যে কিভাবে তার অসুস্থতা বা তার মরণাপন্ন অবস্থা নিয়ে একরকম তাচ্ছিল্যই করা হতো, যে মরি মরি করে, বয়স তো 80 হয়েছে, এখন তার জন্য এত কান্নাকাটি করে কী লাভ, এরকম এরকম বক্তব্য আরও অনেক কিছু আসলে এখন খুব গণমাধ্যমে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে খুব চলছে। এটাও কি একরকম মানে অবস্থানের পরিবর্তন, যদি ভালোভাবে বলি, আর নেতিবাচকভাবে বললে? না না, অবশ্যই না, অবশ্যই না। কোন জাতীয় নেতার মৃত্যুতে আরেকজন জাতীয় নেতার শোক জানাবেন, এখানে ওই আপনি যে শব্দ ব্যবহার করার চেষ্টা করছেন বা যা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, এটা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ আমি মনে করি যদি উনি বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানান এবং সেখানে যদি সংহতির কিছু খুঁজে পান, বা সেখানে ঐক্যের জন্য যদি এতটুকু ছিটাফুটা খুঁজে পাওয়া যায় যে ঠিক আছে, কিছু কিছু ঘটনা কিছু কিছু ক্ষেত্রে মানুষ কাছাকাছি আসতে পারে, সেটা কাছাকাছি আসতে দেওয়াই উচিত। কারণ আর যাই হোক, আজকে তো বলতে দ্বিধার কিছু নাই, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, স্বাধীনতার দল, তাই না? ঠিক একইভাবে মেজর জেনারেল জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, তিনি তো বীরুত্তম ছিলেন, বঙ্গবন্ধু তাকে বীরুত্তম দিয়েছেন এবং তিনি স্বাধীনতা যুদ্ধ করেছেন। হ্যাঁ, এটা বাস্তব। এবং এটাও সত্য যে বিএনপিতে হাজার হাজার মুক্তিযোদ্ধারা আছেন সক্রিয়ভাবে। সুতরাং তারা তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন না। জামাত ইসলামী যেভাবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন, যেভাবে ইতিহাসটাকে বিকৃত করে ফেলার চেষ্টা করছেন, যেহেতু বিএনপি সেটা করেন না, আমি তো মনে করি যে মানুষের মৃত্যু অবধারিত সত্য, কুল্লু নাফসিন জায়গাতুল মৌত, প্রত্যেকটি জীবিত প্রাণের মৃত্যুর আশ্বাস গ্রহণ করতে হবে, এই যখন সত্য, সেই জায়গা থেকে আল্লাহ তাআলার এই যে পরম সত্য, এর মধ্যে দিয়েও যদি ভালো কিছু আসে, সেটা হতে দেওয়া উচিত আমাদের। সেটাকে সন্দেহের
জায়গায় নেওয়াটা ঠিক হবে না। কারণ আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে আমার নেতৃত্বে একদিন মৃত্যুবরণ করবেন, তিনি মৃত্যুবরণ করলে কি জনাব তারেক জিয়া শোক জানাবেন না? আমি বিশ্বাস করি জানাবেন। আপনি কি মনে করেন না যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করার আগে যদি আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, উনি যদি মারা যেতেন, তাহলে তার জন্য কি বেগম খালেদা জিয়া শোক জানাতেন না? জানাতেন। সুতরাং সবকিছুকে নিয়ে রাজনীতি ছাঁচে ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমি জানি না, প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর তার থেকে বড় কথা কি, এখন তো ভাইরালের যুগ। সব আপনি বলেছেন সঠিক না, এটা ঠিক, যতটুক খারাপ বলেছেন সেটা কোনোদিন হারাবে না, বারবার ঘুরে আসবে। এখন সেটা তো যিনি বলেছেন তাকে সেই রেসপন্সিবিলিটি নিতে হবে। হুম, মানে আপনিও বলেছেন এর আগেও একদিন কথা আমিও হচ্ছিল বলেছি, আমি আমি এখনই বলতে চাচ্ছিলাম যে আমি নিজেও বলেছি। যেটি হ্যাঁ, আমি নিজেও বলেছি। হ্যাঁ, আমি এমন সব কথা বলেছি যেগুলো হয়তোবা আমি যদি ভবিষ্যৎ দেখতে পারতাম বলতাম না। আমি যেসব কথা বলেছি আমি হয়তোবা যদি বুঝতাম যে এর মাঝে তঞ্চকতা আছে, এর মাঝে প্রতারণা আছে, এর ভিতর অসততা আছে, কপটতা আছে, আমি বলতাম না। অবশ্যই আমি বলতাম না। মানে হ্যাঁ, সেটা আমি মানে শুধু এর মধ্যে আপনাকে তঞ্চকতা, কপটতা আছে, অসততা আছে, কেন বুঝবেন না সেটা? সেটাই শোনেন, ওই দিনের শেষে আমি খুবই সুবিচারে বিশ্বাসী একজন মানুষ, এবং আমি কঠিন ভাবে থমাস জেফারসন একটা কথা বিশ্বাস করি যে অন্যের উপরে অন্যায় সংগঠিত হলে ওটাকে যদি আমি আমার নিজের উপর সংগঠিত হয়েছে বলে মনে না করি, তাহলে আমার পক্ষে এই সমাজ কোনোদিন ঠিক করা সম্ভব নয়। আপনার এই অনুষ্ঠানে আমি বহুদিন বলেছি, যুদ্ধাপরাধ, সন্ত্রাস, জঙ্গিবাদের কথা বলে গত 15 বছরের আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে, সেই মামলা নিষ্পত্তি না করে তাদেরকে 17 বছর 15 বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। সুতরাং আমি যদি জানতাম যে এটাই হবে, যে আমার দলের আইন কৌশলী যারা, ওনারা আমাকে ক্ষমা করবেন কিন্তু সত্য আমাকে বলতে হবে, যে তারা জামিন বাণিজ্য করবেন, তারা মামলা বাণিজ্য করবেন, তারা শুনেন, একটা গাড়িতে আগুন দিতে কি 300 লোক লাগে? আপনি 300 লোক দিয়ে মামলা করছেন কেন? আজকে এখন আপনার নামে 300 লোক দিয়ে মামলা হচ্ছে, আমার নামে যতগুলা মামলা প্রত্যেক জায়গায় 300 জন 400 জন করে আসামি। আমরা দেখিয়ে দিয়েছি কাজ হচ্ছে। তো ঘটনা হচ্ছে যে অনেক ব্যাপারে অনেক কথা হয়তো আমি বলতাম যদি আমি বুঝতে পারতাম যে তখন সেখানে ইতিমধ্যে ফ্যাক্ট এটা ছিল যখন আপনি বলছিলেন, তখন কিন্তু ইতিমধ্যে এই ফ্যাক্টগুলো চলছিল যে না, 300 জনের নামে মামলা, একটা এই গাড়ি করে ফ্যাক্টগুলা, মামলা। হ্যাঁ এই ফ্যাক্টগুলো যেমন ছিল, এখন আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে রাশেক রহমান নামে, সেখানে 2500-এর মতো আমার টক শো এবং লাইভ বক্তৃতা সব রাখা আছে, ওখানে গিয়ে দেখবেন আমি এই কথা বারবার বলছিলাম যে আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের উচিত বাংলাদেশের 64 জেলার প্রধান সরকারি আইন কৌশলী যারা আছেন তাদেরকে ডেকে বলা যে আমাকে হাল নাগাদ করে হিসাব দাও যে কয়টা মামলার বিচার কার্য সম্পন্ন হয়েছে, কয়টার জামিন বাতিল হয়েছে বা কয়টার জামিন এখনো আছে। এই চাপটা দিলে কি হতো, আজকে যেসব লোকরা প্রতিশোধ নিচ্ছে আমাদের উপরে, তাদের একটা বিরাট বড় অংশই প্রতিশোধ নিত না। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি। এবং আমি আপনাকে বলি, অন রেকর্ড আপনার প্রোগ্রামে আমি বলছি যে আমি তো আপনার জুলাই মাসের 16 তারিখ থেকে আমি দেশের বাইরে, আমি আমার ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম, আমি আসতে পারিনি, রাইট? অথচ আজকে 19টা হত্যা মামলার আমি আসামি, এবং প্রত্যেকটা মামলায় 300-400 জন করে আসামি। এখন প্রশ্ন হচ্ছে, যেই মামলার 1 নাম্বার আসামি সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সেই মামলার আমি কিভাবে 5 নাম্বার আসামি হই বা 6 নাম্বার আসামি হই? বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হত্যা করার নির্দেশ সত্যিই দেয়, তাহলে সেখানে আর কোনো রাশেকের জায়গা আছে, আর প্রয়োজন আছে বলেন? তো এইসব কপটতা, প্রতারণা, বাটপারি বলেন, যাই বলেন, চলছে, মামলা বাণিজ্য চলছে। এবং এই মামলা বাণিজ্যের কারণেই আজকে আমাদের শত শত লক্ষ লক্ষ নেতা কর্মীরা তারা তাদের ভয়েস এক্সপ্রেস করতে পারছেন না। এবং আপনি যে বাস্তবতা হচ্ছে আমরা প্রতিশোধের কথা এখনো বলছেন যে এখনো এক রকমের প্রতিশোধের শিকার হচ্ছেন, তখন যদি এরকম মামলা বাণিজ্যগুলো না হতো বা মানে ভুয়া মামলাগুলো কম না হতো, হতো, তাহলে হয়তো কম এরকমটা হতো হতো, না। মানে এই কম হতো। প্রতিশোধটা কি সামনে বন্ধ হবার ইঙ্গিত দেখেন? ধরেন আপনারাও বলেন মানে যে আমি আপনাকে আপনাদের একটু, নেতাদের সাথে, যখন আমি একটু প্রশ্নটা করি, যখন আপনাদের নেতাদের সাথে কথা হয় তখনও আপনারা বলেন যে আসলে সেই 15ই আগস্ট বেগম জিয়ার জন্মদিন পালন, 21শে আগস্ট তার একটা ক্ষোভ, রাগ, সেটির একটা বহিঃপ্রকাশ তো ছিলই। তার
তার প্রেক্ষিতে আবার একটা রকম অবস্থা। এখন যখন তারেক রহমানকে না দেখা যাচ্ছে, তারেক রহমানের না বক্তব্যের মধ্যে সবাই বলছেন একটা পরিমিতি বোধ দেখা যাচ্ছে। ধরুন তিনি যখন জানা যায় কথা বলছেন, ওই 2 লাইন মায়ের জন্য সন্তান হিসেবে তিনি ক্ষমা চাইছেন বা ঋণ থাকলে খুব সাধারণভাবে সন্তান হিসেবে যা বলেন, মানে তার বক্তব্য থেকে সামনে কি আচ্ছা, মনে হচ্ছে যে একটা এই প্রতিশোধের জায়গা থেকে একটু সরে আসার মতো অবস্থান তৈরি হচ্ছে? প্রথম কথা হচ্ছে ওবায়দুল কাদের সাহেবের প্রথম ইন্টারভিউ 5ই আগস্টের পরে যে ভদ্রলোক নিল, কি জানি নাম, কমল না অমল, কি নাম জানি ভাই। যে আমারও ঠিক মনে নাই, তবে দেখেছি। আরে আপনি আপনার ফেলো কলিগের নাম জানবেন না, এটা একটা কথা? আপনি কি এখন আর বাংলাদেশের সাংবাদিক? আপনি তো এখন আমেরিকা বিশ্ব তোমার তো আন্তর্জাতিক। কমল না অমল না কি, অমল। এরকম কিছু একটা। উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ভাই, আওয়ামী লীগের সব নেতারা ইন্ডিয়া ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে কেন? একটা হচ্ছে যে হয়তো বা অন্য কোথাও বেশি সুবিধা পাচ্ছে, আরেকটা হচ্ছে যে হয়তো বা এখানে কোনো সুবিধা পাবে না। এই জায়গায় থামলাম, হ্যাঁ। যেটুকু জানি ওইটুকু বলবো, আপনি যেভাবে জিজ্ঞেস করছেন সব কথা উত্তর দিতে পারি না, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে হাদির শুটার জনাব মির্জা আব্বাস, আমি এটা বিশ্বাস করি না, বিভিন্ন সমীকরণে বিশ্বাস করি না। কারণ জনাব মির্জা আব্বাস সাহেবের যে এলাকাটা, সেই এলাকাটা হচ্ছে হেজিমনি ভিত্তিক একটা এলাকা, অর্থাৎ এখানে বস্তি আছে, এখানে ওয়ার্কশপ পট্টি আছে, এখানে কমলাপুর রেল স্টেশনের বিশাল বড় একটা আধিপত্য ভিত্তিক একটা জনপদের জায়গা আছে। এসব জায়গায় ধরেন সাবের হোসেন চৌধুরী সাহেবের মতো একেবারে নিরেট খুব ভালো ভাবমূর্তির মানুষ ছাড়া, অথবা মির্জা আব্বাস সাহেবের মতো বিশাল লোকবল, হ্যাঁ, এ ধরনের লোক ছাড়া কেউ এখানে নির্বাচিত হওয়ার কথা চিন্তা করতে পারে না। যেমন ধরেন আহ, আলতাফ হোসেন গোলন্দাজ নামে মরহুম একজন এমপি ছিলেন আওয়ামী লীগের, যার সন্তান বাবেল গোলন্দাজ আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিল, ইয়াং ম্যান, আমার সাথে সম্পর্ক খুব ভালো মানুষ। তার বাবা আমাকে বলতো যে বাবা, আমি তো গফরগাঁয়ের এমপি, এখানে তো আর মসজিদের ইমাম সাহেব এমপি হইতে পারবে না, ডাকাইতে এলাকায় ডাকাতকেই, মানে ওরকম, উনি ডাকাত না, ওরকম শক্ত সমর্থ সাহসী লোককে হওয়া লাগে। সুতরাং মির্জা আব্বাস সাহেবের যে এলাকা, সেখানে ভোটের হিসাবে হাদি কোনো ম্যাচ ছিল না। মির্জা আব্বাস সাহেব এই কাজ করতে যাবেন না, আমি এটা মনে করছি না, হ্যাঁ। আওয়ামী লীগের কেউ করেছেন কিনা সেটা তো আমি জানি না, আমি তো তদন্তকারী কর্মকর্তা না, কিন্তু কিন্তু হ্যাঁ। আঙ্গুল উঠেছে কিন্তু আওয়ামী না লীগের প্রতি। জাহাঙ্গীর কবির না নানকের পিএস, তার সম্পৃক্ততা হ্যাঁ, ইত্যাদি বিষয়ে ঠিক আলোচনায় আছে, অনুসন্ধানী হ্যাঁ, সাংবাদিকরা বলেছেন। হ্যাঁ। এগুলা তদন্তে আসবে, হ্যাঁ, অনেক কিছু হতে পারে, নাও হতে পারে, তদন্তে আসবে, আমি ওই জায়গায় যাব না, হ্যাঁ। আমি যে জায়গাটায় যেতে চাই, যেখানে ফেইলিয়ারটা, সেটা হচ্ছে 17 বছর ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াকে আমরা অবজ্ঞা করেছি। কে করেছে? আমাদের হাইকমান্ড এটাকে হিসাবে নিতে পারেনি। এখন হাদি কেন এত বড় ফ্যাক্টর হলো? বিকজ অফ সোশ্যাল মিডিয়া। আমি তো আপনাকে বললাম সোশ্যাল মিডিয়ার তো অনেক সুবিধা। আমি যদি শারমিন চৌধুরীর পক্ষে দাঁড়াই এবং আমি আপনার পক্ষে যদি একটা স্টেটমেন্ট দিই, আর এই স্টেটমেন্টটা যদি মানুষের ফোনে ফোনে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে তো এর জন্য কোনো লজিস্টিক লাগছে না, মাইক ভাড়া করা লাগছে না, মঞ্চ ভাড়া করা লাগছে না, বাস ভাড়া করা লাগছে না, ট্রেন ভাড়া করা লাগছে না, অথবা পুলিশ রাস্তা আটকে দিয়েও কাউকে থামাতে পারছে না, সমর্থনটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে। সো হাদির হত্যাকাণ্ড থেকে যেটা আমাদের বোঝা উচিত, সেটা হচ্ছে যে ইয়াং লোক ছাড়া আগামীর রাজনীতি এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই, 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 সেটা যেই দলই হোক। 1 নাম্বার। 2 নাম্বার, একেবারেই অলরেডি বা তোতা পাখির মতো আগের সেই কলের গানের মতো আপনি যদি রাজনৈতিক বুলি আওড়াতে থাকেন, এবং অতি ভক্তি, ভক্তি থাকতে হবে, অতি ভক্তি হবে আপনার সমর্থনের জায়গাকে নষ্ট করে দেওয়ার মূল কারণ। মানুষের মনন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। এখন আপনার অনুষ্ঠানে আপনি যদি আমাকে বলা শুরু করেন, রাশিক ভাই আপনি খুব ভালো কথা বলেন, আপনার শো খুব ভালো চলে, আপনার মতো এরকম বক্তা হয় না, আপনার প্রোগ্রাম আর কেউ দেখবে না। এবং আপনি যদি আমাকে খুব খুশি করার মতো প্রশ্ন করতে থাকেন যেখানে আমি বিপদে পড়ি না, আপনার প্রোগ্রাম আর কেউ দেখবে না। সো পলিটিক্যাল এরিনাও একদম একই রকম হয়ে গেছে। কোনো চ্যালেঞ্জ ছাড়া, সরাসরি সহজ কথা ছাড়া, নোবডি ইজ গোইং টু অ্যাকসেপ্ট জি। পলিটিক্স
of the future. বাস্তবতা। It's very কিন্তু আপনি simple. বলছিলেন মির্জা আব্বাস করবে বলে আপনার মানে সমীকরণ মেলে না। সমীকরণে পড়ে না। আওয়ামী লীগের প্রতি যে আঙ্গুল উঠছে এবং তার সাথে জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদপুর না, এলাকার যে আমরা ওইভাবে যাব না। না, আমরা ওইভাবে যাব না। আমরা যাব এইভাবে যে মির্জা আব্বাসও হাদিকে যেমন হত্যা করবে না, সাবের হোসেন চৌধুরী সাহেব ওই এলাকার সাবেক এমপি, হয়তোবা তিনি আবার কোনোদিন এমপি হবেন, হ্যাঁ, তিনিও এই হত্যার সাথে জড়িত থাকবেন না। আমরা ভাগ ভাগ করে কথা বলবো, সব মেলাবো না। আই ক্যানট স্পিক লাইক দ্যাট, আই এম এ রেসপন্সিবল পার্সন, হ্যাঁ। আর নাম্বার 2, ইন্ডিয়ায় কে গেছে না গেছে ভাই আমার কাছে ওই খবর নাই, আমি অত কানেক্টেড লোক না। আমি ইন্ডিয়ার এমপি টেমপি অনেক চিনি, হ্যাঁ, কি বলে যে পররাষ্ট্র সচিব টচিবও চিনি, ঠিক আছে, কিন্তু আমি তার গোয়েন্দা সংস্থা, হ্যাঁ গোয়েন্দা সংস্থার এখানে যে যেটা একটা ছিল 12টা বাজে যেটা বাংলাদেশে, ওইটাকে চিনতাম, হ্যাঁ। তো এছাড়াও তার বেশি লোককে আমি চিনি না। কিন্তু আপনার তো আপনি আসলে মানে তদন্তও করছেন না বা অনুসন্ধানও করছেন না, আপনি সেটা হয়তো বলতে পারবেন না, কিন্তু আওয়ামী লীগের প্রতি আঙ্গুল তোলার কারণ আপনি দেখেন কিনা, আছে কিনা? আপনি যেমন না, সমীকরণ আঙ্গুল তো মিলাচ্ছিলেন সেই আওয়ামী লীগের প্রতি আঙ্গুল কেন, আঙ্গুল তো সব দিকে উঠছে বাংলাদেশে। তো এখন আর সোশ্যাল মিডিয়ার যুগে তার আঙ্গুল উঠতে অসুবিধা নেই, এখন চারিদিকে আঙ্গুল উঠে, আঙ্গুল উঠে এবং আঙ্গুল দেওয়া হয়। আমি এটা নিয়ে একদম চিন্তিত না। ইটস এ ভেরি ব্যাড কালচার অল টুগেদার, হ্যাঁ। আপনি যাই বলেন, সবচেয়ে মজার বিষয় কি যে মানুষের এখন এডিডি হয়ে গেছে, অ্যাটেনশন ডিসঅর্ডার যে একটা সিনড্রোম আছে, এটা হয়ে গেছে। এই ধরনের আপনার সাথে টকশো করছি, 1 ঘন্টার টকশো, কথা না শুনে লিখে দিবে, এই রাশেক রহমান তুই হইলি আওয়ামী লীগের গাদ্দার, তোকে দেখে নিব, তোরে ব্রাশ ফায়ার করবো, হ্যাঁ। অথচ শুরুর থেকে শেষ পর্যন্ত আওয়ামী লীগের কথাই বলতেছি। প্রবলেমটা হচ্ছে যে ওর ভাষায়, ওর যে নেতাটা আছে টাউট, যে বাটপাটটা, ওই যে নমিনেশন বিক্রি করতো, ওর কথা মতো আমার কথা হইতে হবে। আমি আওয়ামী লীগের সত্য কথাটা বলতে পারবো না, দিস ইজ দ্য প্রবলেম। জি জি বুঝছেন না, মানে জি টাউট বাটপার গুলো সব জায়গা মতোই আছে, এখনো একটা সরে নেই। জি মানে এটাই বাস্তবতা। নেতৃত্বে টাউট বাটপাড়াই রয়ে গেছে। হ্যাঁ, এমন এমন লোকও আপনার এখানে প্রোগ্রামে আসে খোদার ফজলে, কোনোদিন সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হইলে তাকে তার এলাকায়, মানে যেখান থেকে এমপি দাঁড়াইতে বললেন, 2000 ভোট পাবে না, লিখে দিলাম। জি আমিও জিতি নাই। হ্যাঁ জি জি তারাও এইসব সবসময় আমরা এই দেখা কথাই যাবে বলেন এমন যে লোক আপনিও এমপি জিতেন হয়েছে, না। দেখা যাবে এমন লোকও হয়েছে যে লোকের আত্মীয় জানে না যে সে এমপি হয়েছে ওই এলাকার থেকে। জি অনেক ধন্যবাদ জনাব রাশেক রহমান, আসলে এই 1 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে কথা বলছি। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। না, ধন্যবাদ আপনাকে অনেক দর্শকদের। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আমি আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আই এম ভেরি সরি। দর্শকরাও যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, আই রিয়েলি মানে প্রোফাউন্ডলি অ্যাপোলোজাইজ, হ্যাঁ। বাট আমি মনে করি ইট ইজ হাই টাইম দর্শকরা ওনাদের মনের কথা বলবেন, আমরাও আমাদের মনের কথা বলবো, এবং সেখান থেকে ভালো কিছু হবে। তবে দর্শকদের কাছে আপনার অনুষ্ঠানে একটা অনুরোধ, যদি অনুষ্ঠানটা পুরো না দেখেন তাহলে প্লিজ আজে বাজে ভাষায় কথা কমেন্ট করবেন না। আর যদি দেখেন, আপনি বিরোধিতা করেন, খারাপ কথা বলেন, কিন্তু অশ্রাব্য ভাষা ব্যবহার না করাটাই ভালো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক।